আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে এখানে বিএলসিতে আপনারা পাবেন উইক 6। উইক 6 আর উইক 3 এই দুইটা আমাদের বাকি ছিল। তো আমরা হচ্ছে উইক 6টা আগে শেষ করব, করে উইক 3তে একটা একটা ছোট ডিসকাশন করব। ফিজিবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা, তো ফিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে শুরু করি। তো আমাদের এখানে আজকে লার্নিং হবে সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা যদি ইনফরমেশন সিস্টেম থাকে, অর্থাৎ একটা সিনারিও যদি থাকে, সেটার ক্ষেত্রে আমরা সেই সিনারিওতে বের করব কিছু ডেফিসিয়েন্সি, মানে ওই ওই সিস্টেমটার মধ্যে কী কী ডেফিসিয়েন্সি আছে, কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো বের করব। এবং তারপরে হচ্ছে আমরা কিছু গোল সেট করব যে আচ্ছা এইরকম সিস্টেম আছে, তো এখন আমার এরকম এরকম গোলস আছে, আমি এই এই সমস্যাগুলো সলভ করতে চাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, তো এখন আমি হচ্ছে গোলসগুলি সেট করার পরে আমি চিন্তা করব যে অল্টারনেট কোনো সলিউশন হয় কিনা এই গোলসগুলোর। অল্টারনেট সলিউশনসগুলো লিস্ট করব। তারপরে আমি হচ্ছে ফিজিবিলিটি টেস্ট করব যে কোন সলিউশনটা সবচেয়ে ভালো হতে পারে, আমার কারেন্ট সলিউশনটার থেকে অল্টারনেট সলিউশনগুলো কোথায় ভালো হতে পারে। সেই অনুযায়ী আমি আমার অল্টারনেট সলিউশন থেকে একটা সলিউশন চুজ করব। তো শুরু করা যাক। ফিজিবিলিটি অ্যানালাইসিস। ফিজিবিলিটি অ্যানালাইসিস বলতে যেটা বোঝায় যে আমার একটা বিজনেস আইডিয়া আছে, তো এটা কি কাজ করবে নাকি কাজ করবে না। তো 6টা টেস্ট আছে ফিজিবিলিটি অ্যানালাইসিস টেস্ট, ফিজিবিলিটি টেস্ট করার জন্য। একটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। তো প্রথমত হচ্ছে আমার সলিউশনটা কি, আমার যে রিকোয়ারমেন্টস ছিল ফিজিবিলিটি টেস্ট করার আগে আমি কিছু রিকোয়ারমেন্টস সেট করবো সিস্টেমে, যে এই এই জিনিসগুলো সলভ করতে হবে, এই সমস্যাগুলো সলভ করতে হবে, সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে কিনা। একটা হচ্ছে কালচারাল আর পলিটিক্যাল ফিজিবিলিটি। তো আমার শুধু প্রবলেমটা সলভ করলেই হবে না, অর্গানাইজেশনের একটা ইনভায়রনমেন্ট আছে বা একটা ক্লাইমেট আছে, সেখানে সেই সলিউশনটা অ্যাকসেপ্টেড হবে কি না। ঠিক আছে, অর্থাৎ মানে মানুষ এটা ইউজ করবে কি না, সোজা কথায় এটাই বোঝায়। টেকনিক্যাল ফিজিবিলিটি, মানে সলিউশনটা প্র্যাকটিক্যাল কিনা, আর হচ্ছে আমার কাছে সেই ধরনের এক্সপার্ট আছে কিনা যে এই সলিউশনটা ইমপ্লিমেন্ট করতে পারবে। আমি অনেক আকাশ কুসুম চিন্তা করলাম, কিন্তু হচ্ছে আমার কাছে সেরকম ইঞ্জিনিয়ার বা সেরকম এক্সপার্টিস অ্যাভেলেবেল নাই যে এই প্রবলেমটা সলভ করতে পারবে। শিডিউল ফিজিবিলিটি, মেজার অফ হাউ রিজনেবল দ্য প্রজেক্ট টাইম টেবিল ইজ। তো আমি প্রজেক্টটার জন্য একটা টাইম টেবিল সেট করলাম যে এই দিনের মধ্যে এতটুকু কাজ শেষ করব, সেটা ফিজিবল কি না। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এক সপ্তাহের মধ্যে একদম 1 মাসের কাজ করে ফেলবো, তখন সেটা ফিজিবল হবে না। তো আমাদের সেই অনুযায়ী ফিজিবিলিটি চেক করতে হবে। ইকোনমিক ফিজিবিলিটি, মেজার অফ দ্য কস্ট এফেক্টিভনেস অফ এ প্রজেক্ট অর সলিউশন। তো আমার প্রজেক্ট অথবা সলিউশনটা কস্ট এফেক্টিভ কিনা। লিগাল ফিজিবিলিটি, লিগাল ফিজিবিলিটির মধ্যে আসতেছে যে কোনো এইটার মধ্যে লিগাল কোনো অব্লিগেশন আছে কিনা সলিউশনটার মধ্যে। তো আমরা হচ্ছে ইনফরমেশন যখন গ্যাদার করবো একটা সিস্টেমের মধ্যে থেকে, তখন আমরা এই আউটপুটগুলি পাবো। আমরা ওই সিস্টেমটা থেকে কিছু ডেফিসিয়েন্সি বা ল্যাক পাবো, অর্থাৎ সিস্টেমে কোথায় সমস্যা আছে। এগ্রিমেন্ট ইজ অ্যারাইভড অ্যাট অন রিকোয়ারমেন্টস। তো তো আমরা হচ্ছে সেই রিকোয়ারমেন্টস নিয়ে একটা এগ্রিমেন্টে আসবো, অর্থাৎ ডেভেলপার বা ইউজার এবং সে সাথে ম্যানেজার, তারা হচ্ছে একটা এগ্রিমেন্টে আসবে যে হ্যাঁ এইগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্টস। এবং তার বেসিসে সেই রিকোয়ারমেন্টসগুলো যখন সবাই এগ্রি করবে, তার বেসিসে আমি একটা এসআরএস তৈরি করবো, যাকে বলা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন।
এখন আমি হচ্ছে এই রিকোয়ারমেন্টসগুলোর বেসিসে যখন ফিজিবিলিটি অ্যানালিসিস করব, আমি এই স্টেপগুলি ফলো করব। প্রথমত হচ্ছে আমি ডেফিসিয়েন্সিগুলা লিস্ট করব। ঠিক আছে, আমার সিস্টেমে কোথায় কোথায় সমস্যা, কোন জিনিসগুলা সিস্টেমে ম্যানুয়াল হয় বা কোন জিনিসগুলো স্লো হয়। সেট গোলস টু রিমুভ ডেফিসিয়েন্সিস। তারপরে আমি তার বেসিসে কিছু গোল সেট করব যে এই সমস্যাগুলি আমি সলভ করতে চাই। ক্যালকুলেট গোলস। তো আমি হচ্ছে এরপরে সেই গোলস নিয়ে কিছু ক্যালকুলেশন করলাম। ফাইন্ড অল্টারনেটিভ সলিউশনস টু মিট গোলস। তারপরে আমি হচ্ছে সেই গোলগুলো মিট করার জন্য আমি কয়েক রকম অনেকগুলো অল্টারনেট সলিউশন চিন্তা করলাম, এভাবে করব ওভাবে করব। তো তারপরে আমি সেই অল্টারনেট সলিউশনগুলোর মধ্যে থেকে ফিজিবিলিটি চেক করব যে কোন সলিউশনটা বেটার, কোন সলিউশনটা, কোনো একটা সলিউশন হয়তো অনেক ভালো কিন্তু সেটা এক্সপেন্স অনেক বেশি, কোনো একটা সলিউশন অনেক এক্সপেন্স কম তবে সেটা হয়তো এফিশিয়েন্ট না, মানে সেটা হচ্ছে অনেক সময় লাগতেছে, ম্যানুয়াল। র্যাঙ্ক অর্ডার অল্টারনেটিভস অ্যান্ড ডিসকাস উইথ ইউজার। তো আমি সেই অল্টারনেটিভগুলোকে লিস্ট র্যাঙ্কিং করব যে এটা এভাবে ভালো, এবং তারপরে তার বেসিসে আমি ইউজারের সাথে ডিসকাস করব। প্রিপেয়ার এ সিস্টেম প্রপোজাল ফর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। তো আমরা এখানে কিছু সিনারিও সলভ করব। এই স্লাইডটা থেকে মূলত আমরা কিছু সিনারিও দেখব, সেই সিনারিও সলভ কীভাবে করা যায়, কীভাবে একটা সিস্টেমের ডেফিসিয়েন্সি লিস্ট করা যায়, গোল সাব গোল লিস্ট করা যায়, এবং তারপরে অল্টারনেট সলিউশন কীভাবে লিস্ট করা যায়, কীভাবে প্রিপেয়ার করে চুজ করা যায়। গোল অ্যান্ড সাব গোল। সো গোল, একটা সিস্টেমে যখন আমরা গোলস বা সাব গোলস সেট করব, আমাদের অবশ্যই সেটা কোয়ান্টিফাই করতে পারতে হবে, অর্থাৎ মেজারমেন্ট করতে পারতে হবে, আমাদের মাপতে পারতে হবে যে এই গোলসটা ফুলফিল হয় কি হয় না। যেমন সেন্ড বিল সুন আফটার মান্থ এন্ড, অর্থাৎ মাসের শেষে আমি একটা বিল পাঠাবো ইউজারকে। কিন্তু এটা আসলে বিলটা কবে পাঠাবো, মাসের শেষে কয়দিন পরে, সেটা মানে একটা ভেগ ব্যাপার আছে, বোঝা যাচ্ছে না সিস্টেমটা কয়দিন পরে পাঠাবে, মাসের শেষেই পাঠিয়ে দেবে নাকি মাসের 5 দিন পরে পাঠাবে না 10 দিন পরে পাঠাবে, সেটা আমার জন্য মেজারেবল না এটা। সুতরাং আমার অবশ্যই স্টেটমেন্টগুলো মেজারেবল হতে হবে। সেন্ড বিল উইদিন 5 days অফ মান্থ এন্ড, অর্থাৎ মাস শেষের 5 দিনের মধ্যে আমি বিল সেন্ড করব। ডিটারমাইন দ্য কস্ট অফ মিটিং ইচ গোল। প্রতিটা গোল ফুলফিল করার জন্য কীরকম কস্ট সেটা বের করব। ফাইন্ড কস্ট বেনিফিট ইফ কোয়ান্টিফাইড। তো আমি এখন গোলসগুলো যখন সেট করব আমার সিস্টেমের রিকোয়ারমেন্টসের বেসিসে, তো সেটা কীভাবে করতে পারি, আমি এই 3টা ডেফিসিয়েন্সিতে ফোকাস করব। একটা হচ্ছে মিসিং ফাংশনস, একটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, একটা হচ্ছে এক্সেসিভ কস্ট অফ অপারেশন। তো প্রথমত আমি হচ্ছে একটা ডেফিসিয়েন্সিগুলোর মধ্যে দেখব যে কোন কোন ফাংশনালিটি মিসিং আমার সিস্টেমে, যেগুলো আসলে প্রয়োজন কিন্তু সেই ফাংশনালিটিগুলো আমার কারেন্ট সিস্টেমে নাই। আরেকটা হচ্ছে আমার কারেন্ট সিস্টেমে এরকম এইটার সলিউশন আছে কিন্তু সলিউশনটা আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স শো করে, মানে হচ্ছে মানে কোনো ম্যানুয়াল প্রসেসে করে বা অনেক মানে ঝামেলাপূর্ণ, অনেক সময় সাপেক্ষ। এরপরে আরেকটা দেখতে পারি ডেফিসিয়েন্সি, যেটা হচ্ছে এক্সেসিভ কস্ট। কোথায় হচ্ছে আমার সিস্টেমে কস্ট বেশি হচ্ছে। কস্টটা সবসময় রিসোর্সে হবে এমন না,
কস্টটা হতে পারে হচ্ছে আমার সময় বেশি লাগতেছে, ইউজারের মানে আমার হচ্ছে ম্যান পাওয়ার খরচ হচ্ছে বেশি। আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যানুয়াল সিস্টেমে অনেক বেশি লোক আমার লাগে একটা কাজ করতে, এবং দেখা যাচ্ছে সেটা সময়ও বেশি লাগতেছে, সেখানেও আমার এক্সেসিভ কস্ট হতে পারে। তো এই ডেফিসিয়েন্সিগুলি আমি বের করার পরে আমি কিছু গোল সেট করব, যার মাধ্যমে আমি ডেফিসিয়েন্সিগুলোকে রিমুভ করতে পারবো এবং বেটার সলিউশন দিতে পারবো। তো গোলসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, অবশ্যই এটা কোয়ান্টিফাইড হবে, মানে এটা মেজারমেন্ট করা যাবে, মাপা যাবে। রিচেবল উইথ দ্য কনস্ট্রেন্টস অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড উইথ দ্য সিস্টেম, অর্থাৎ আমার একটা অর্গানাইজেশনের যে ক্যাপাবিলিটি আছে, যে রিসোর্স আছে, সেগুলো দিয়ে এই গোলসগুলি ফুলফিল করা যেতে পারতে হবে। আকাশ কুসুম গোল সেট করলে হবে না। ব্রোকেন ডাউন ইন্টু সাব গোলস, এই গোলসগুলিকে আমি হচ্ছে আরও ছোটো ছোটো সাব গোলসে ভাঙবো, যে সাব গোলসগুলি ফুলফিল করলে আসলে ইভেনচুয়ালি আমাদের গোল, পুরা বড় গোলটা ফুলফিল হবে। এগ্রিয়েবল টু অল কনসার্ন, আমাদের ইউজার, ডেভেলপার, টপ লেভেল ম্যানেজার, সবার সাথে এই জিনিসটা এগ্রিয়েবল হইতে হবে, সবাই যাতে এগ্রি করে যে এই গোলসটা আমাদের প্রয়োজনীয়। তো এখানে আমরা একটা কেস স্টাডি দেখব। এই কেস স্টাডিতে ডেসক্রিপশনটা দেওয়া নেই এখানে স্লাইডে, তবে আমি আমার মতো একটা ডিসক্রিপশন তৈরি করছি, সিনারিও একটা তৈরি করছি, যে সিনারিওর বেসিসে এখানে সলিউশনটা দেয়া। আপনারা হচ্ছে এখানে উইক 6 ডিসকাশনে চলে যান। উইক 6 ডিসকাশনে আমি এখানে মিসিং সিনারিও এটা দিয়ে রাখছি। তো সিনারিওটা হচ্ছে এরকম, একটা ইউনিভার্সিটি হোস্টেল আছে। University hostel manages student accommodation and mess facilities within using a mostly manual system. Food materials are purchased regularly, but requirements are not properly forecasted, leading to frequent small purchases and higher costs. অর্থাৎ আমার হোস্টেলে স্টুডেন্ট থাকে এবং হচ্ছে যেসব মেস ফ্যাসিলিটি আছে সব কিছু অধিকাংশই হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে কাজ করে। যেমন হচ্ছে যখন খাবার কেনা হয় তখন কতটুকু খাবার আসলে লাগবে, হ্যাঁ, অত সাপ্তাহিকভাবে হিসাবে বাজার করা হয়। তো কতটুকু প্রয়োজন আসলে খাবারের ম্যাটেরিয়ালসের, সেটা প্রপারলি মেনটেন করা হয় না। তো দেখা যাচ্ছে কি যে এক সপ্তাহের বাজার করা সত্ত্বেও, এক সপ্তাহের বাজার হয়তো করা হয়েছে, কিন্তু প্রপার রিকোয়ারমেন্টস অনুযায়ী করা হয়নি। যে কয়জন স্টুডেন্ট, যে কয়জনের খাবার প্রয়োজন সেই অনুযায়ী করা হয়নি, যার কারণে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের খাবার তুলনামূলক কম কেনা হয়েছে, হয়তো 3 দিনের মাথায় শেষ হয়ে গেল, তারপরে আবার কেনা প্রয়োজন হইল। আমরা জানি যে একবারে বাল্কে কিনলে আমাদের হয়তো বা সেখানে প্রফিট, মানে সেখানে হয়তো আমি কস্ট কমাতে পারতাম, কিন্তু আমার হচ্ছে ফ্রিকোয়েন্ট এরকম এক সপ্তাহের খাবার হয়তো আমার 2বারে 3বারে 3 দিন 4 দিন করে কিনতে হচ্ছে, যেটা আমার কস্ট বাড়ায় দিচ্ছে। Mess menu planning is inconsistent, sometimes resulting in poor nutritional balance and fluctuating meal costs. Billing for students is handled manually, often causing delays, inaccuracies, and lack of proper records. তারপরে আমার এখানে মেনু প্ল্যানিং, প্রত্যেক বেলার যে মেনু প্ল্যানিং সেটা ইনকনসিস্টেন্ট, স্টুডেন্টরা এনাফ নিউট্রিশন পাচ্ছে না, এবং মিল কস্টটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে, এক বেলায় অনেক বেশি, এক বেলায় অনেক কম। স্টুডেন্টরা যে বিল দেয় সেই বিলের প্রসেসটাও ম্যানুয়াল, যার কারণে অনেক ডিলে হয় এবং অনেক সময় ইনঅ্যাকুরেট বিল হয়, প্রপারলি সব খরচের রেকর্ড রাখা হয় না। সো যার কারণে যেটা হয় যে স্টুডেন্টরা যে পেমেন্ট করে হোস্টেলটায়, সেই হোস্টেলের পেমেন্টটাই ডিলে হয় এবং
সেই অনুযায়ী দেখা যায় যে হোস্টেলে যারা ভেন্ডর আছে, যারা হচ্ছে এই যে বাজারের সাথে প্রোভাইড করে বা যারা হচ্ছে রান্নাবান্না করে, তাদের পেমেন্টটাও সময় মতো হয় না। Store inventory and issue of materials to cook depend heavily on depend heavily on subjective judgment rather than systematic tracking, resulting in cost variations and inefficiencies. ঠিক আছে, সো আমার এরকম একটা সিস্টেম আছে, সেটার ক্ষেত্রে আমরা ডেফিসিয়েন্সিগুলি বের করব। প্রথমত হচ্ছে ডেফিসিয়েন্সিগুলি বের করব, তারপরে সেই ডেফিসিয়েন্সিগুলি থেকে আমরা কিছু গোলস ফর্মুলেট করব এবং সেই গোলস থেকে আমরা সাব গোলস ফর্মুলেট করব। তারপরে আমরা আবার অল্টারনেটিভ সলিউশনস এক্সামিন করব যে কী কী অল্টারনেটিভ সলিউশনস হইতে পারে এটাতে। তো এরকম একটা সিনারিও আমি আপনাদের মিড টার্মে দিব, সো এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে এখন এখানে আজকে 2টা সিনারিও প্র্যাকটিস করব এখানে, এবং আরও কিছু সিনারিও আপনারা যদি বলেন তাহলে আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে আসবেন। তো এইখানে আমরা কারেন্ট সিস্টেমের কিছু মিসিং ফাংশনসগুলো দেখি, যে কী কী ফাংশনালিটি আমাদের কারেন্ট সিনারিওতে নাই। সো প্রথমত stored requirement not forecast, এটা স্টোরড হবে। আচ্ছা, সো ফুড ম্যাটেরিয়ালস কেনা হচ্ছে কিন্তু রিকোয়ারমেন্টগুলি ফোরকাস্ট হচ্ছে না, তাই না? এটা একটা মিসিং ফাংশনালিটি। রিকোয়ারমেন্টগুলি ফোরকাস্ট হতে হবে। রিকোয়ারমেন্টগুলি ফোরকাস্ট হওয়া বলতে কী বোঝায়? অর্থাৎ আমার যে খাবারের চাহিদা কতটুকু, হ্যাঁ, মাসিক সাপ্তাহিক চাহিদা কতটুকু, কত কেজি আমার চাল লাগবে, ডাল লাগবে, কত কেজি মাংস লাগবে, কত কেজি আমার মাছ কেনা লাগবে, সবজি কেনা লাগবে, সেই রিকোয়ারমেন্টগুলি ফোরকাস্ট করা হয় না। ফোরকাস্ট বলতে হচ্ছে বোঝায় যে পারচেস করবে তার কাছে সেই রিকোয়ারমেন্টসগুলি পৌঁছায় না। সো এটা একটা মিসিং ফাংশনালিটি, সরাসরি আমরা সিস্টেম থেকে, সিনারিও থেকে বের করতে পারি। পারচেসেস নট কম্বাইন্ড, তো আমার হচ্ছে পারচেসগুলো দেখেন বলা হয়েছে ফ্রিকুয়েন্ট স্মল পারচেসেস, কয়েকবার আমার হচ্ছে ছোট ছোট করে পারচেস করতে হচ্ছে। তো আমার ছোট ছোট পারচেসগুলো আমি যদি একবারে কম্বাইন করে একটা বড় পারচেস করি, একবারে মাত্র 3 দিন 4 দিনের করে ছোট ছোট পারচেস, খাবার পারচেস, আইটেম পারচেস না করে আমি একবারে 10 দিনের পারচেস করে ফেলি, সেখানে আমার খরচ বাঁচবে। সো পারচেসেস নট কম্বাইন্ড। ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড, menu not planned for balanced nutrition and low cost. So menu প্ল্যানিংটা লো কস্ট না, এবং হচ্ছে নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন করে না। ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড, সো আমার প্রত্যেক দিনের খরচের রেট কত সেটা কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার স্টোর ইনভেন্টরি, অর্থাৎ যে স্টোর থেকে আমি কিনি সেখানে হয়তো বা দাম হেরফের হয়েছে, এবং হচ্ছে আমি কোন আইটেমটা কিনবো সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ জাজমেন্টের উপরে চলে গেছে, যে কোনো একজন মানুষ একা বসে চিন্তা করে আচ্ছা আজকে এই জিনিসটা কিনি হোস্টেলে খাবারের জন্য, কিনে তারপরে সে নিয়ে আসে। সো তার মন মতো কিনে,
এখানে কোনো রিকোয়ারমেন্টস দেখা হয় না যে আচ্ছা এই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, স্টুডেন্টদেরকে আমার এরকম নিউট্রিশনাল ভ্যালু দিতে হবে, আমার প্রোটিন দিতে হবে, সবজি দিতে হবে, চাল এতটুকু দিতে হবে, তার বেসিসে এই ডিসিশনটা হয় না। তো এগুলো হচ্ছে মিসিং ফাংশনস, ঠিক আছে, আমার সিস্টেমের মিসিং ফাংশনস, যে এই ফাংশনালিটিগুলো একেবারেই আমার সিস্টেম প্রোভাইড করতে পারে না। তারপরে এইখানে কিছু ফাংশনালিটি আছে যেগুলো আমার সিস্টেম ফুলফিল করে, তবে হচ্ছে সেটা অ্যাকুরেট হয় না। আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, তো সেটা কি? বিলিং কিন্তু হচ্ছে, কিন্তু বিলিংটা অ্যাকুরেট না, অনেক সময় ইনঅ্যাকুরেসি হয়, যেহেতু ম্যানুয়ালি তৈরি হচ্ছে, বসে বসে একটা স্টুডেন্টের প্রত্যেক দিনে কত বিল হইলো সেটা হিসাব করে, আবার হচ্ছে ম্যানুয়ালি হিসাব করে, ম্যানুয়ালি বিলটা তৈরি করে। সো এখানে অনেক সময় খরচ হচ্ছে এবং এটা অ্যাকুরেসিও সমস্যা হচ্ছে, কারণ ম্যানুয়াল বিল করতে গেলে অনেক কিছু মিস যেতে পারে। স্টুডেন্ট বিলস নট রেকর্ডেড, স্টুডেন্টের যে বিলগুলো প্রত্যেক দিনের সেটা রেকর্ড হচ্ছে না। স্টোরস ইস্যুস টু কুকস সাবজেক্টিভ, অর্থাৎ হোস্টেলে যে বাবুর্চি সে যখন পারচেস করবে বাজার সদাই, সেটা সাবজেক্টিভ একটা ডিসিশন হচ্ছে যে সে তার মন মতো একটা কিছু কিনে সেটা রান্না করতেছে। পেমেন্টস টু ভেন্ডার্স নট স্পিডি, ভেন্ডরের পেমেন্টের কথা বলা হয়েছে, তাই না? যে ভেন্ডর কারা? ভেন্ডর হচ্ছে যাদের থেকে আমি কোনো জিনিসগুলো কিনি, অর্থাৎ যে বাজারের আইটেমগুলো প্রোভাইড করে আমাকে, আমি তার থেকে কিনি। তো সেই পেমেন্টগুলোতে দেরি হচ্ছে আমরা যে সিস্টেমে দেখছি। লার্জ ভ্যারিয়েশনস ইন মেস বিলস এভরি মান্থ, এবং বিলের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে একটা বড় ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। এক মাসে অনেক কম বিল, এক মাসে অনেক বেশি বিল, কারণ কোনো না কোনোভাবে বিল মিস যে এক মাসের আরেক মাসে চলে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আমি আরও এক সেট ডেফিসিয়েন্সি দেখব, যেগুলো হচ্ছে আমার অপারেশনাল কস্ট বাড়ায় দিচ্ছে, হাই অপারেশনাল কস্ট। আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্টস। তো আমার যেহেতু বিলিংয়ের সমস্যা, বিলিং প্রসেসটা স্মুথ না, সো কী হচ্ছে, দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি বিল হচ্ছে, বিলে ভুল হচ্ছে, আবার সেটা কারেকশন করতে হচ্ছে। সো যার কারণে দেখা যাচ্ছে অনেক লম্বা সময় ধরে স্টুডেন্টরা বিল পে করতেছে না, অনেক দিন পরে এসে পে করতেছে, এক মাস পার হয়ে যাওয়ার পরে পে করতেছে। তো এই যে বিল পে করতে স্টুডেন্ট দেরি করতেছে, সেখানে আমার একটা অপারেশনাল কস্ট অ্যাড হচ্ছে। অর্থাৎ আমি স্টুডেন্টের থেকে যদি বিল রিসিভ না করি, তাহলে তো আমি আমার ভেন্ডরকে পে করতে পারতেছি না, আমি হোস্টেলের অন্যান্য যেসব বাজার সদাই কেনা লাগবে সেগুলো কিনতে পারতেছি না, সেখানে একটা আমার অপারেশনাল কস্ট বেড়ে যাচ্ছে। এক্সট্রাস অ্যান্ড ডিসকাউন্টস নট রিফ্লেক্টেড ইন স্টোর ইস্যুস, যেহেতু আমার পারচেসগুলো খুবই সাবজেক্টিভ, যে কোনো একজন মানুষের মন মতো বা সে তার মতো চিন্তা করে একটা ডিসিশন নিছে। সুতরাং দেখা যাচ্ছে আমার বাজার সদাই করতে গেলে হয়তো আমার কিছু ডিসকাউন্ট পেতে পারতাম, বা কিছু জায়গায় হয়তো আমি সেভ করতে পারতাম, কিছু জায়গা থেকে আমি ফ্রি কিছু আইটেম পেতে পারতাম। সেই জিনিসগুলো আমি পাচ্ছি না, সেই এক্সট্রা এবং ডিসকাউন্টগুলি আমি কনসিডারেশনে নিচ্ছি না। ফ্রিকুয়েন্ট স্মল পারচেসেস অ্যাট হাই কস্ট, অর্থাৎ আমি হচ্ছে অনেকগুলা স্মল পারচেস করতেছি, একবারে বড় পারচেস করতেছি না। সো আমি যদি ছোট ছোট পারচেস করি, একবারে বড় পারচেস না করে
ওটাকে ভেঙে ভেঙে ছোটো ছোটো পারচেস করি, তাহলে আমার কস্ট বেড়ে যাচ্ছে। কারণ আপনারা অবশ্যই জানেন, তাই না, বাজারে হচ্ছে যদি আমি একবারে অনেক বড় কিছু করে কিনি, একবারে অনেক বড় একটা চালের বস্তা কিনি, কিংবা একসাথে অনেকগুলা আইটেম কিনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কস্ট কমে যায়। সেটা সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন করা, সেখানেও কস্ট কমে যায়। হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু নট consolidating stores requirements. তো আমার ডেফিসিয়েন্সিগুলো আমি এই 3টা ক্রাইটেরিয়াতে লিস্ট করে ফেলছি: ব্যাড পারফরমেন্স, মিসিং ফাংশনস, আর হচ্ছে হাই অপারেশনাল কস্ট। তো এখন আমার কাজ হচ্ছে গোলস ফর্মুলেট করা। তো আমি কি কি গোলস ফর্মুলেট করব? তো আমার হচ্ছে গোলসের মধ্যে থাকতে পারে হচ্ছে প্রথমত, যেহেতু বিলিংয়ে সমস্যা, সো আমি ফার্স্টে বিলিংয়ের কাজটা চলে আসি। সেন্ড বিল টু স্টুডেন্টস উইদিন 5 days অফ দ্য এন্ড অফ মান্থ। অর্থাৎ স্টুডেন্টদের যে বিলগুলো, সেগুলো আমি 5 দিনের মধ্যে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিব, মাসিক যে কত টাকা বিল হয়েছে। সো বিলিং এটা দিয়ে দিলে দেখেন আমার এখানে আমি ম্যাপিং করব যে কোন কোন সমস্যাগুলি সলভ হচ্ছে। এই যে আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্টস, সো এই সমস্যাটা, এই ডেফিসিয়েন্সিটা সলভ হচ্ছে। আমি 5 দিনের মধ্যেই বিল দিয়ে দিচ্ছি। সো অনেক লম্বা সময় ধরে স্টুডেন্ট বিল মানে আনপেইড করে রাখবে, সেইটা সুযোগ কমে আসতেছে। বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড র্যাপিড। সো বিলিং অ্যাকুরেসির জিনিসটা পরে আসতেছে, তবে বিলিংয়ে র্যাপিডনেসটা বাড়তেছে। অর্থাৎ বিলটা আমি যেহেতু 5 দিনের মধ্যেই দিয়ে দিচ্ছি, আমার বেশি দিন দেরি হবে না। আচ্ছা, control inventory of items in stores and issues to cooks to bring down mess bill by 10%. তো আমার হচ্ছে আমার যে ইনভেন্টরি আছে, অর্থাৎ আমার হোস্টেলে যে স্টোরটা আছে, সেই স্টোরটার মধ্যে, সেই দোকানটার মধ্যে, এবং হচ্ছে বাবুর্চির যে আইটেমগুলি কেনা প্রয়োজন হয়, সেই জিনিসগুলি আমি কন্ট্রোল করবো এমনভাবে যাতে হচ্ছে আমার পুরা টোটাল মেস বিল 10% কমে আসে। ঠিক আছে? তো দেখেন আমার হচ্ছে একদম মেজারেবল গোল সেট করতেছি, 5 দিনের ভিতরে 10% কমবে। আচ্ছা, তারপরে থার্ড আছে হচ্ছে ব্যালেন্স মেনু টু মিট নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস। সো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টসটা কীরকম হতে পারে? আমি আরও প্রিসাইসলি গোলটা সেট করতে পারতাম এখানে, যাই হোক স্লাইড তো ওইভাবেই পাইছি। সো যাই হোক, এখানে হচ্ছে আমি সেট করতে পারতাম ব্যালেন্স মেনু টু মিট নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস অ্যাজ প্রেসক্রাইবড বাই এ ডক্টর বা অ্যাজ প্রেসক্রাইবড বাই এ নিউট্রিশনিস্ট। সো একজন নিউট্রিশনিস্ট যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস বলে একটা সাধারণ মানুষের জন্য বা একটা স্টুডেন্টের জন্য, আমি সেই নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস যাতে ফুলফিল করে সেভাবে করে আমি আমার মেনুটাকে ব্যালেন্স করব। এবং আরেকটা গোল সেট করলাম, কস্ট অফ নিউ মেনু নট টু এক্সিড কারেন্ট কস্ট। তো আমার কারেন্টলি যে কস্ট আছে, আমার নতুন মেনুর কস্ট এটার থেকে বেশি হওয়া যাবে না। তো আমি এই গোলসগুলোকে সাব গোলসে ভাগ করব। প্রথমটা ছিল কি,
আমার স্টুডেন্টদেরকে বিল পাঠাবো 5 দিনের ভিতরে। 5 দিনের ভিতরে বিল পাঠাইলে সেই বিলের মধ্যে আরও কী কী ক্রাইটেরিয়া থাকবে সাব গোলসে, সেই বিলসগুলো আইটেমাইজড হবে, শোয়িং এক্সট্রাস অ্যান্ড রিবেটস উইথ ডেটস, অর্থাৎ পুরা বিলের মধ্যে লিস্ট করা থাকবে যে স্টুডেন্টের এই খাতে এত টাকা খরচ হয়েছে এবং এইখানে এত টাকা এক্সট্রা দেওয়া হয়েছে বা এত টাকা হচ্ছে তাকে রিবেট দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হয়তো বা তাকে একটা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে যে এই টাকাটা তার পে করা লাগবে না। Ensure less than 5% variation of bills from month to month, অর্থাৎ এক মাসের বিলের থেকে আরেক মাসের বিল হয়তো বা সর্বোচ্চ 5% ভ্যারিয়েশন হতে পারে, কারণ মেসের বিল তো দেখা যায় যে একটা ফিক্সড থাকেই যে এত টাকা আসবে, এত টাকা মানে কিছু ফিক্সড খরচ থাকেই এবং ভ্যারিয়েশন এত বেশি হবার কথা না। সুতরাং এই ভ্যারিয়েশনটা যাতে 5%-এর বেশি না হয়। Bills not paid within 10 days of issue brought to the attention of Chief Warden. তো যেই সব বিলগুলা যেহেতু 5 দিন পরে, আচ্ছা 5 দিন পরে, মাসের 5 দিন পরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, শেষের 5 দিন পরে বিলটা দেওয়ার 10 দিন পরে যদি বিল পেমেন্ট না হয় তাহলে অবশ্যই আমার চিফ ওয়ার্ডেন বলতে হয়তো বা হোস্টেলের যে হোস্টেল মেনটেন করে যে হেড হোস্টেলের, তার অ্যাটেনশনে আসতে হবে, তাকে তার তার অ্যাটেনশনে আসতে হবে যে হ্যাঁ এইখানে এই স্টুডেন্টগুলা এখনও বিল পে করে নেই 10 দিন হয়ে যাওয়ার পরেও। আপডেট ডেইলি রেটস এভরিডে, সো প্রত্যেক দিনের যে খরচের রেট সেই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখেন এই সাব গোলগুলি এবং ইন্টায়ার গোল পুরাটা থেকে আমরা টোটাল এতগুলি ডেফিসিয়েন্সি ফুলফিল করতে পারতেছি। যেমন ডেফিসিয়েন্সির মধ্যে ছিল 1.1, 1.2, 1.3, আচ্ছা এই 1.1, 1.2, 1.3 এই তিনটা। সো এই তিনটা সাব গোল দিয়ে আমি হচ্ছে এই কয়টা ডেফিসিয়েন্সি রিমুভ করতে পারতেছি, 1.3, 2.1, 1.2, 2.2, 2.5, 3.1। তো আমরা একটু দেখে আসি উপর থেকে 1.3, 1.2.2, 1.3, 1.2, সো এই ডেফিসিয়েন্সিগুলো আমি রিমুভ করতে পারতেছি। তো আমি হচ্ছে দ্বিতীয়টার হচ্ছে কিছু সাব গোল ফর্মুলেট করব। 2 নম্বর যে গোল সেট করছি, কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস ইন স্টোরস অ্যান্ড ইস্যুস টু কুকস টু ব্রিং ডাউন মেস বিল বাই 10%। তো আমার হচ্ছে 2 নম্বর সাব গোল ছিল হচ্ছে কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস ইন স্টোরস অ্যান্ড ইস্যুস টু কুকস টু ব্রিং ডাউন মেস বিল বাই 10%। তো সেই অনুযায়ী আমরা যেটা করব যে কীভাবে আমরা বিলটা কমাইতে পারি, আমরা ভেন্ডরকে 5 দিনের ভিতরে আইটেম সাপ্লাইয়ের সব খরচ পেমেন্ট করে দেব, যাদের থেকে বাজাই সদাই কেনা হয়েছে 5 দিনের ভেতরে সব পাওনা শোধ করে দেব। Maximum 4 trips per month for purchases, cartage less than 1% of item cost. তো আমি হচ্ছে সর্বোচ্চ মাসে 4 বার আমি ট্রান্সপোর্ট করাবো, আমার যত আইটেম আছে সব হচ্ছে আমি মাসে 4 বারের বেশি কোনো ট্রান্সপোর্টেশন খরচ করব না। তো 4 বার করলে আমার দেখা যাচ্ছে কি যে কার্টেজ লেস দেন 1% অফ আইটেম কস্ট, অর্থাৎ আমার ট্রান্সপোর্টেশনের যে কস্টটা সেটা আইটেম কস্টের 1%-এর কমে নিয়ে আসতে হবে। রিডিউস ইনভেন্টরি level not more than 10% of requirements in a month.
তো আমার ইনভেন্টরি যেটা অর্থাৎ দোকানে হচ্ছে যেসব সদাই আছে সেই ইনভেন্টরিটা আমরা কমায় আনবো, অর্থাৎ একটা মাসের যা রিকোয়ারমেন্টস আছে সেটার 10% নিয়ে আসবো, 10% বা তার কমে। ইস্যু টু কুকস এভরি ডে নট টু এক্সিড 5% অফ ক্যালকুলেটেড ভ্যালুস। ঠিক আছে, তো আমার এই যে সাব গোলগুলা সেগুলা আবার আমরা ম্যাপ করতে পারি যে এই ডেফিসিয়েন্সিগুলা এত নাম্বার ডেফিসিয়েন্সিগুলোকে সলভ করে। তো এবার হচ্ছে আমি সবগুলা গোল সেট করছি, গোলে সাব গোল সেট করছি। এখন আমি অল্টারনেট সলিউশন এক্সামিন করব যে কী অল্টারনেট সলিউশন হতে পারে। তো প্রথমত হইতে পারে আমার যেহেতু সিস্টেমটা ম্যানুয়াল, সেই ম্যানুয়াল সিস্টেমটাকে আমি কোনো জায়গায় ইমপ্রুভ করব। আরেকটা হতে পারে আমি একটা পিসি সেট করব এবং পিরিয়ডিক্যালি সেই পিসি দিয়ে আমি এন্ট্রি দিয়ে সিস্টেমটাকে আপডেট করব। হয়তো দিনে একবার বা 2 দিনে একবার আমি হচ্ছে আমার যত খরচ হয়েছে, যত বিল হয়েছে বা যা রিকোয়ারমেন্টস হয়েছে সেইগুলো আমি হচ্ছে হয়তো দিনে একবার, দিন শেষে আমি একবার হচ্ছে পুরোটা সিস্টেমটাকে আপডেট করব। আরেকটা হতে পারে অনলাইন সিস্টেম উইথ সার্ভার অ্যান্ড সেভারাল ক্লায়েন্টস। তো সেটা হতে পারে আমি একটা সার্ভার সেট আপ করবো, সেই সার্ভারে অনেকগুলো ক্লায়েন্ট দিয়ে অনেক পিসি থেকে সেই সার্ভারটাকে অ্যাক্সেস করে লগ ইন করে সেখানে সিস্টেমে সব ডেটাগুলো আপডেট করা যাবে। তো এই অল্টারনেটিভ সলিউশনগুলো আমি এখন চেক করব যে কোনটা ফিজিবল। সো ম্যানুয়াল সিস্টেমে আমি কি করতে পারি, সো আমার হচ্ছে স্টুডেন্টদের যে এক্সট্রা রিবেট যেগুলো আছে, যে কোথায় এক্সট্রা বিল হচ্ছে আর কোথায় সে বিল ডিসকাউন্ট পাচ্ছে, সেগুলো আমি একদম আপ টু ডেট রাখবো, তবে ম্যানুয়ালি রাখবো। তারপরে আমি হচ্ছে একটা টেবিল তৈরি করব, সো তার কী ম্যাটেরিয়াল প্রয়োজন তার বেসিসে আমি সেগুলো আপডেট করব। একটা লুকআপ টেবিল করব, যে এই লুকআপ টেবিল দিয়ে আমার ম্যানুয়ালি খুঁজতে ইজি হবে। কস্ট ইচ ডেজ ইস্যু অ্যান্ড কিপ রানিং টোটাল। Calculate standard quantities needed and used for vendor order. Track student payments to find overdue payments. সো আমি যেগুলো ম্যানুয়ালি করতেছিলাম সেগুলোই করবো, তবে ম্যানুয়াল প্রসেসটাতে কিছু ইমপ্রুভ করবো। আমি ট্র্যাক রাখবো যাতে স্টুডেন্ট পেমেন্টে ওভারডিউ না থাকে। তারপরে হচ্ছে আমার কতটুকু কোয়ান্টিটি প্রয়োজন সেই জিনিসগুলো আমি ম্যানুয়ালি হিসাব রাখবো। তো এখানে যেটা সমস্যা, এখানে আসলে বিল ভ্যারিয়েশনটা কাজ করবে না, কারণ আমি তো স্টিল ম্যানুয়াল প্রসেস রাখছি। এবং আমার হোস্টেলে যদি স্টুডেন্ট বেড়ে যায়, হোস্টেলে যদি স্টুডেন্ট বেশি থাকে অথবা ছোটো থেকে আস্তে আস্তে হোস্টেলের স্টুডেন্ট নাম্বার বাড়ে, সেই ক্ষেত্রে আমার সলিউশনটা আর স্কেলেবল থাকে না। কারণ এত স্টুডেন্টের জন্য ম্যানুয়ালি বিল হিসাব রাখা প্রত্যেক দিন, এটা তখন আর কার্যকরী হয়ে ওঠে না। তো আমার সলিউশন বিটাকে তখন আমি এখন এক্সামিন করি। আমি একটা পিসি দিয়ে স্টুডেন্টের সব এই যে বিলসগুলা হচ্ছে আমি প্রিপেয়ার করে ফেলবো। আগামী 2 দিন কোন স্টুডেন্ট আমার এই হোস্টেলে খাওয়া দাওয়া করবে তাদের একটা লিস্ট করে ফেলবো। তারপরে হচ্ছে 10 দিনের মধ্যে কোনো স্টুডেন্ট যদি বিল পে না করে, সেটা যেহেতু আমি পিসিতে আপডেট রাখতেছি, সো 10 দিনের মধ্যে যদি পিসিতে আপডেট রাখলে আমার হচ্ছে স্টুডেন্টরা কে বিল পে করছে সেটা আমার পিসিতে স্টোরড আছে ডেটাটা। সো 10 দিন পার হয়ে গেলে আমাকে আমার সিস্টেম অ্যালার্ট দিবে যে 10 দিন পার হয়ে গেছে, এই স্টুডেন্ট লিস্ট হয়ে গেছে, এরা হচ্ছে বিল পে করেনি। ভেন্ডর অর্ডার জেনারেশন।
তো আমার ভেন্ডর থেকে আমার পণ্য যা যা কেনা দরকার সেই অর্ডারগুলো আমি একটা লিস্ট তৈরি করলাম কিসের বেসিসে, যে স্টুডেন্ট, যেহেতু আমার কাছে লিস্ট আছে যে স্টুডেন্ট কবে কে কে খাবে, তার বেসিসে আমি একটা অর্ডার জেনারেশন করলাম এবং সেই সাথে হয়তো মেনুও কনসিডারেশন নিলাম। ইনভেন্টরি কন্ট্রোল অফ স্টোর, তো আমার হোস্টেলে যে স্টোরটা আছে সেই স্টোরটা থেকে আমার হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল করলাম, মানে হচ্ছে আমার কোন আইটেম কয়টা আছে এবং কোন আইটেমটা কম আছে সেই আইটেমটা আমি পারচেস করলাম এবং মেনু প্ল্যানিং করলাম। সো একটা পিসি দিয়ে করতে পারি। আরেকটা হতে পারে আমি হচ্ছে একটা সার্ভার সেট আপ করছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার পিসি কনফিগারেশন কীরকম হতে পারে, এরকম এত এমবি ডিস্ক, এটা অনেক পুরানো একটা অনেক পুরানো একটা পিসির এক্সাম্পল দেওয়া হয়েছে, যেহেতু এক্সাম্পলটা বইয়ের থেকে নেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে আমার একটা পিসি লাগবে এই কনফিগারেশনের, টোটাল কস্ট আমার হচ্ছে এত। তো আরেকটা হতে পারে আমি একটা সার্ভার নিব, সার্ভার সেট আপ করবো এবং হচ্ছে আমার হচ্ছে 3টা ক্লায়েন্ট দিয়ে সেই সার্ভার দিয়ে অ্যাক্সেস করা যাবে, সেই সার্ভার অ্যাক্সেস করে সেই স্টোরে আর অ্যাকাউন্ট সব কিছু আপডেট করা যাবে। সো এইখানে সলিউশন সিতে দেখেন, সলিউশন বিতে আমার একটা কস্ট আছে, তবে সলিউশন সি এর কস্টটা আমার বেশি, কারণ যেহেতু আমি একটা সার্ভার সেট আপ করবো সেখানে আমার আরও হাইটেক কম্পিউটার প্রয়োজন, হাই কনফিগারেশন প্রয়োজন সার্ভার কম্পিউটারে। সো সেই ক্ষেত্রে আমার আসলে এই 4টা কম্পিউটার সেট আপ করা, সেই 4টা কম্পিউটার সেট আপ করা আসলে ফিজিবল হয় না, তাই না? হোস্টেলের মধ্যে আমি 4টা কম্পিউটার সেট আপ করবো জাস্ট এই প্রসেস আপডেট রাখতে। তার থেকে আমি যদি দেখি আমার সলিউশন বিতে যে কনফিগারেশন আছে, আমি যদি একটা পিসি দিয়ে এই পুরো প্রসেসগুলো কমপ্লিট করি তাহলেই হচ্ছে আমার হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাই যে সলিউশন সি হচ্ছে আননেসেসারিলি এক্সপেন্সিভ অ্যান্ড রিজেক্টেড, তো এটা হচ্ছে এক্সপেন্স বেশি। সলিউশন বিটা হচ্ছে আমার কাজ চলে যাচ্ছে, আর সলিউশন এতে হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, যেহেতু আপডেট করতেছি অনেক কিছু এখনও রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে না। তো আমি হচ্ছে ফাইনালি ফিজিবিলিটি অ্যানালাইসিস করে আমি চুজ করব সলিউশন বি, কারণ যেহেতু আমার একটা পিসি এরকম একদম রেগুলার কনফিগারেশনে যেভাবে বলা, সেটা খুব ইজিলি আমি অ্যাভেল করতে পারি, খুব ইজিলি কিনে নিয়ে আসতে পারি। অপারেশনাল ফিজিবল, কারণ হচ্ছে আমি একজন ক্লার্ক যে বা পিয়ন যে থাকবে হোস্টেলে কাজ করে, তাকে আমি খুব সহজেই ট্রেনিং দিয়ে দিতে পারি যে এভাবে ডেটা ইনপুট দিতে হবে পিসিতে, দিন শেষে এত টাকার বিল এভাবে হিসাব করে ইনপুট দিতে হবে, সেটাই খুব সহজেই ট্রেন করে দেওয়া, মানে ডেটা এন্ট্রি করতে হবে শুধু। সো এটাও ফিজিবল। তো এটা সেরকমভাবে আমরা উপরে যেরকম একটা সিনারিও দেখলাম, আমরা এখন এই সিনারিওটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা হচ্ছে এটা সলভ করবেন। সলভ করে যে উইক 6 ডিসকাশন দেয়া আছে, উইক 6-এর ডিসকাশন দেওয়া আছে, সেই ডিসকাশনে এখানে ডিসকাশন টপিক দিবেন, দিয়ে সেখানে আপনাদের আনসারটা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, সময় হাতে যেহেতু কম, শুধু 1 নাম্বারটা সলভ করবেন, শুধু ডেফিসিয়েন্সিগুলো লিস্ট করবেন। আচ্ছা না, শুধু ডেফিসিয়েন্সিগুলো লিস্ট করবেন আর শুধু মেইন গোলসগুলো লিখবেন, সাব গোলস লাগবে না, আপাতত লাগবে না, পরীক্ষায় অবশ্যই সাব গোলস আসবে। তো আপাতত হচ্ছে আপনাদের কাজ হবে হচ্ছে ডেফিসিয়েন্সিগুলো লিস্ট করা আর মেইন গোলস কী কী হবে সেই গোলসগুলো লিস্ট করা। ঠিক আছে?
সো এইগুলো লিস্ট করে এই সিনারিওটা দেখেন, সিনারিওটা দেখে এই ডেফিসিয়েন্সি আর মেইন গোলসগুলো লিস্ট করে খাতায় লিখে এখানে ডিসকাশনে পোস্ট করে দেন। ঠিক আছে, তার বেসিসে আমি আজকে অ্যাটেন্ডেন্স নিব। স্যার টাইম কতক্ষণ? টাইম হচ্ছে 10 মিনিট। দশ মিনিটের জন্য আমি পজ দিলাম, ব্রেক দিচ্ছি। ব্রেক বলতে ব্রেক তো না, মানে এই যে ডিসকাশন কমপ্লিট করার জন্য 10 মিনিট দিচ্ছি, হলে আমি অ্যাটেন্ডেন্স নিব। এবং হচ্ছে এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে উইক 3। উইক 3টা আমরা স্কিপ করে গেছিলাম, তবে উইক 3তে হচ্ছে আমাদের কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আরেকটা বিষয়, উইক 6-এ আমি আপনাদের জন্য একটা কাজ ইজি করে দিয়েছি। উইক 6-এ দেখেন আরেকটা পার্ট আছে, উইক 6-এর লাস্টে, উইক 6 লেসন 2। এই উইক 6 লেসন 2টা আমি স্কিপ করে যাচ্ছি। এটা আপনাদের সুবিধার্থেই করতেছি, যেহেতু সিলেবাস আপনাদের জন্য একটু, আমাদের ক্লাস শুরু হয়েছে দেরি করে। উইক 6 লেসন 2 এই পার্ট থেকে আমি কোয়েশ্চেন করবো না, আর এটা হচ্ছে আমি স্কিপ, পড়ানোর ক্ষেত্রে স্কিপ করে যাচ্ছি। সো উইক 6-এ শুধু লেসন 1টা থাকবে, বাকি সব স্লাইড যেরকম রেগুলার আছে সেরকম থাকবে। আচ্ছা, তো 10 মিনিট সময় দিলাম, সবাই হচ্ছে ডিসকাশন দিতে থাকেন। আমি 5 মিনিট পরে আবার ডিসকাশনগুলো একটু চেক করব, করে 3 নাম্বার উইকটা একটু গো থ্রু করব। 3 নাম্বার উইকটা যেহেতু আমাদের এক্সামে আছে, এটা আমরা গো থ্রু করবো, করে তারপরে ক্লোজ করে দেবো অ্যাটেন্ডেন্স নিয়ে। অ্যাটেন্ডেন্স তো অবশ্যই এর বেসিসে হবে, ডিসকাশনের বেসিসে। ইনডোর পেশেন্টস বিল পে টাইমলি পে করতেছে না, এটা হচ্ছে হাই অপারেশনাল কস্টের মধ্যে পড়ে। There is no forecasting for daily requirements of the indoor patients. সো ইনডোর পেশেন্টসের যে রিকোয়ারমেন্টস আছে সেটার ডেইলি ফোরকাস্টিং হচ্ছে না, অর্থাৎ কী রিকোয়ারমেন্ট কতটুকু সেটা লিস্ট হচ্ছে না, সেটা প্রপারলি ডকুমেন্ট হচ্ছে না। সো এটা হচ্ছে তাহলে কি মিসিং ফাংশনালিটি। আউটডোর পেশেন্টস লং টাইম ওয়েট করতে হচ্ছে। লং টাইম ওয়েট করতে হচ্ছে, তো তাইলে এটা কোথায়, এটা কিসের মধ্যে পড়ে? লং টাইম ওয়েট করতে হচ্ছে, তাহলে দেখেন লং টাইম ওয়েট করতে হচ্ছে, এটা আসলে স্যার এটা হলো আনস্যাটিসফ্যাকশন পারফরম্যান্স। হ্যাঁ, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। ঠিক আছে, ডক্টরের সাথে মিট করতে পারতেছে, কিন্তু সেটা ওয়েট করতে হচ্ছে, ডিলে হচ্ছে। দে অলসো নিড টু বাই দ্য টিকিট টু স্ট্যান্ড ইন আ লং লাইন। তো এটাও হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের মধ্যে পড়ে। তার টিকিট বাই করতে হচ্ছে, করে আবার লং লাইনে দাঁড়াতে হচ্ছে। পেমেন্ট সিস্টেম হচ্ছে আরও একটা হ্যাসেল, কারণ হচ্ছে এখানে এটা পুরোটা ম্যানুয়াল। তাইলে এইটা হচ্ছে আসলে আপনি ইয়েতে দিতে পারেন হাই অপারেশনাল কস্ট। পেমেন্ট সিস্টেম ম্যানুয়াল মানে হচ্ছে এখানে ডিলে হবে, এফিশিয়েন্ট না। স্যার এটা তো মিসিংও তো দেওয়া যেতে পারে না বিলিং সিস্টেমটা, মানে এটা তো হসপিটালের একটা ল্যাকিং এর মধ্যে পড়ছে। এটা মিসিংয়ে দেওয়া যায় না, তবে হচ্ছে যে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সে দেওয়া যায়, কারণ পেমেন্ট সিস্টেম তো হচ্ছে, মানে পেমেন্ট সিস্টেম তো মিসিং না, তাই না? পেমেন্ট তো হচ্ছে, কিন্তু পারফরমেন্স খারাপ। অথবা আপনি এটাও দিতে পারেন যে এখানে যেহেতু পেমেন্ট সিস্টেম, সুতরাং এখানে আপনার অপারেশন মানে হাই অপারেশনাল কস্ট, দুইটাই হয়, দুইটাই অ্যাপ্লিকেবল এখানে।
Management feels that an information system is very necessary to optimize the operation of the hospital management. Consider you are the system analyst of the project and now you give the answers below. তাহলে আমরা ডেফিসিয়েন্সিগুলো লিস্ট করে ফেললাম মোটামুটি। আচ্ছা, এখানে যিনি দিচ্ছেন তারটা এইভাবে হবে না, ওই 3টা ক্যাটাগরি দিতে হবে। তো আমরা হচ্ছে যদি এখানে আসি, আর কেউ পারছে? হয় নাই, এভাবে না। স্যার এটা হয় নাই। আপনি কি ক্যাটাগরাইজ করছেন? মানে স্যার আমি 3টা একসাথে লিখে দিয়েছি আর কি, মানে আলাদা করে, মানে ওই 3টার মধ্যে পড়ার ওরকম ভাবে দিয়েছি, কিন্তু আলাদাভাবে ওটা মানে সাবমিট করা আচ্ছা হয়নি। হ্যাঁ, ওইভাবে হয়েছে, তবে 3টা ক্যাটাগরাইজ করে দিলে সুবিধা হয়। ঠিক আছে, সো আমি এডিট করে দিচ্ছি। তো গোল কি কি সেট করছেন? টু ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট অ্যান্ড টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, রিডিউসিং টাইম। গোল সেটিং তো এখানে তাহলে কি একটা গোল হয়েছে? একটা গোল তো হবে না। স্যার এখানে মানে ইমপ্রুভ সিস্টেমের ইমপ্রুভটা দিচ্ছি স্যার, রিডিউস ওয়েটিং টাইম আর হসপিটালের অপারেশন গুলো একটু স্মুথ করার জন্য, মানে এক লাইনে দিয়ে দিয়েছে, মানে 5 মিনিট সময় ছিল। তো ধরেন, আচ্ছা তার ডিসকাশনে রিপ্লাই করতেছি। তো হচ্ছে ধরেন গোল 1, 1 নম্বর গোল কি হতে পারে? আচ্ছা এভাবে লিখতে হবে, মিসিং রিকোয়ারমেন্টস। মিসিং রিকোয়ারমেন্টসের মধ্যে কী কী পড়ে? তারপরে হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। আচ্ছা, এখানে রিপ্লাই না দিয়ে আমি একটা আলাদা ডিসকাশন দিই। তারপরে আরেকটা হচ্ছে হাই অপারেশনাল কস্ট। বাই দ্য ওয়ে, এখানে এত কম কেন? বাকিরা কই? বাকিরা কি ক্লাসে নাই? ক্লাসে না থাকলে অ্যাটেন্ডেন্স পাবেন না, শুধু জয়েন করলে হবে না। তারপরে হচ্ছে বুঝতেছি না যে কিভাবে লিখতে হবে আর কি, তাই অ্যাটেম্প নেন। তারা যে লিখছে তাদেরটাও তো হয় নাই। অ্যাটেম্প নেন, কোথায় বুঝতেছেন না সেটা দেখেন। আচ্ছা, তো না যারা বুঝেন নাই এখন পর্যন্ত তারা হচ্ছে এটা ফলো করেন, আমি যেটা যেভাবে করতেছি। তো মিসিং রিকোয়ারমেন্টসের মধ্যে কি আছে? আচ্ছা, তো এই ইনডোর পেশেন্টস নট পেইং বিলস অন টাইম, তো এটা হচ্ছে হাই অপারেশন কস্ট।
তারপরে হচ্ছে নো ফরকাস্টিং ফর ডেইলি রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে তাহলে মিসিং রিকোয়ারমেন্টস, নো ফরকাস্টিং ডেইলি রিকোয়ারমেন্টস of indoor patients. তারপরে আরেকটা হইতে পারে, একটু একটা মিনিট, হ্যালো, আমি যে ইয়েতে ক্লাস নিচ্ছি। তো যেখানে ছিলাম, নো ফরকাস্টিং অফ ডেইলি রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে আউটডোর পেশেন্টস নিড টু ওয়েট ফর লং টাইম, long time waiting of outdoor patients। ঠিক আছে, বুঝতে পারছেন এখন কিভাবে করবেন? স্যার আরেকবার একটু দেখান। আমি তো জাস্ট লিস্ট করছি, এটা বুঝেন নাই? নো ফরকাস্টিং অফ ডেইলি রিকোয়ারমেন্টস অফ ইনডোর পেশেন্টস, জাস্ট এইখান থেকে যে লাইন আছে সেটাই নিয়ে আমি দেখছি যে কোনটার মধ্যে পড়ে। নো ফরকাস্টিং মানে হচ্ছে এখানে ফিচারটাই নাই, সো ফিচারটা না থাকলে এটা মিসিং রিকোয়ারমেন্টস। ঠিক আছে, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স মানে কি? আউটডোর পেশেন্ট এসে ডক্টরের সাথে দেখা করতে পারতেছে, বাট এখানে লং টাইম ওয়েটিং আছে। লং টাইম ওয়েটিং মানে এখানে ডিলে অ্যাড হচ্ছে। ঠিক আছে, হাই অপারেশনাল কস্ট, হাই অপারেশনাল কস্ট হচ্ছে, হাই অপারেশনাল কস্টের মধ্যে দেখবেন যে বিলস পে করতেছে, বাট হচ্ছে এখানে অন টাইম যেহেতু বিলটা পেমেন্ট হচ্ছে না, তার মানে কি কস্ট বেশি, তাই না? আমি অন টাইমে আমি বিলটা পাচ্ছি না, তার মানে আমার পেমেন্টে দেরি হচ্ছে, পেমেন্ট পারচেসে আমার দেরি হচ্ছে। এখানে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে? যারা বলতেছেন বুঝেন নাই, কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে? তারপরে হচ্ছে দেখেন, টিকিট পারচেস করতে হচ্ছে একটা লম্বা লাইনে দাঁড়ানোর জন্য। তাইলে কি দাঁড়াচ্ছে যে বাই দ্য টিকিট টু স্ট্যান্ড ইন আ লং লাইন, তাহলে এটাও হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এরপরে হচ্ছে এখানে দেখেন, পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেম হচ্ছে ম্যানুয়াল। সো পেমেন্ট সিস্টেম যদি ম্যানুয়াল হয়, এখানে আমার ইনঅ্যাকুরেসি হবে সিস্টেম। স্যার এটার কি প্রবলেম লিখে আবার সলিউশন লিখে দিতে হবে এখানে? অবশ্যই। আপনি ক্লাসে কথাই ছিলেন না তখন। স্যার একটু লাস্টের দিকে জয়েন করছিলাম তো এই জন্য আবার জিজ্ঞেস করলাম। তো সেটা তো আপনার বুঝতে হবে, তাই না? যে ক্লাসের দিকে জয়েন করে আপনি তো এই প্রশ্ন করতে পারেন না পুরো ক্লাস কোথায় ছিলেন। পুরো ক্লাসে আমি যা দেখাইলাম আপনি তো তাইলে পুরো অনেক কিছুই দেখেননি। তো এখন হচ্ছে ডেফিসিয়েন্সিগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার ডেফিসিয়েন্সিস। এরপরে হচ্ছে আবার আসতেছে গোলস। তো আমি মেইন গোলসগুলি আপাতত করে যাচ্ছি, সাব গোলসগুলো আপনারা পরে করবেন। সো মেইন গোলসে আমি রাখি, আমার অবশ্যই মেজারেবল হতে হবে। তো আমি রিকোয়ারমেন্টসগুলোর বেসিসে যাতে রিজলভ করে সেই অনুযায়ী
গোলসগুলো সেট করব। তাহলে ধরেন প্রথমত একটা আছে যে ইনডোর পেশেন্টস নট পেইং বিলস অন টাইম। সো আমি হচ্ছে ইনডোর পেশেন্টস শুড কমপ্লিট, আমি গোলসের কিছু ক্রাইটেরিয়া বলছি, ঠিক আছে? এইখানে এই যে কিছু গোলসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি কি? মাস্ট বি কোয়ান্টিফাইড, অর্থাৎ সেটা মেজারেবল হতে হবে। শুড কমপ্লিট 50% of bills on each day and 100% of bills during checkout. সো ইনডোর পেশেন্টস কারা? ইনডোর পেশেন্টস হচ্ছে যারা হসপিটালে কেবিন নিয়ে থাকতেছে, স্টে করতেছে। তো তাদের আপনি হচ্ছে প্রত্যেক দিনের বিলে 50% চার্জ করলেন, এবং তারা যখন হসপিটাল থেকে চেক আউট করবে, সুস্থ হয়ে চলে যাচ্ছে, তখন তারা ফুল 100% বিল পে করে তারপরে চলে যাবে। তাহলে দেখেন আমার এইটা সলভ হয়ে গেল, এবং এই সেম জিনিসটার মধ্যে আমি ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা আমি একটা অটোমেটেড পেমেন্ট সিস্টেম করে দিতে পারি। তাহলে আমি অটোমেটেড একটা পেমেন্ট সিস্টেম করে দিলাম যে এই দুইটা কস্টই কভার করে ফেলতেছে। তো এখন আমার হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্টস। সো ডেইলি রিকোয়ারমেন্টস কীভাবে করতে পারি? সো প্রত্যেক দিন আমার ইনডোর পেশেন্টসদের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপডেট করে দিব। সেটা আপডেট করে দিতে পারি কি, সেগুলোতে আমি আলাদা সাব গোল দিতে পারি যে সেটা হচ্ছে কোনোভাবে ইনপুট নিয়ে, মানে ইনপুট করে দেওয়া হবে। আর আমি হচ্ছে এই যে লং ওয়েটিং টাইমের জন্য কি করতে পারি, আমি হচ্ছে একটা শিডিউলিং সিস্টেম তৈরি করতে পারি, যেটা হচ্ছে পেশেন্টের, এই আউটডোর পেশেন্ট যারা আসবে তাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমগুলো ওইভাবেই সেট করবে। যেমন হচ্ছে যেহেতু একই টাইমে দেখা যাচ্ছে যে 20টা পেশেন্ট 30টা পেশেন্টকে একই টাইমে আসতে বলা হয়েছে। সো এখন 30টা পেশেন্ট একই টাইমে আসলে তখন কি হবে, একই সাথে আসবে, এসে দেখবে সবাই লাইনে ওয়েট করতেছে। তো সেই ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য আমি কী করব, 30টা পেশেন্টকে হয়তো 5 মিনিট সময় দিয়ে বলে দিব যে আপনি এতক্ষণ পরে আসেন। তো সে ততক্ষণ পরে আসবে, এবং সেই অনুযায়ী সে তার হচ্ছে এই লম্বা যে ওয়েটিং টাইমটা সে অ্যাভয়েড করতে পারবে। তো এটা হইতে পারে আমার মেইন গোলসগুলো। ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটা, তো তার বেসিসে আবার সাব গোলস ডিফাইন করা যাবে, অর্থাৎ এখানে আরও ডিটেলস দেওয়া যাবে পেমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করবে, রিকোয়ারমেন্টসগুলো কীভাবে আপডেট হবে,
ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনারা ইয়ে থেকে দেখবেন, এখানে কেসটা সলভ করা আছে তার থেকে দেখে সলভ করবেন। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছিল। আর হচ্ছে আজকে আমার অ্যাটেন্ডেন্স পাবে হচ্ছে তাহলে কয়জন? অ্যাটেন্ডেন্স পাবে হচ্ছে 1 2 3 4 5 5জন দিছে, টোটাল 5জন অ্যাটেন্ডেন্স পাচ্ছেন, বাকিরা অ্যাটেন্ডেন্স পাচ্ছেন না। আমি হচ্ছে উইক 3টা একটু স্যার গো থ্রু সাবমিট করব। করতে স্যার একটু। আচ্ছা, আমি উইক 3টা গো থ্রু করবো, এর মধ্যে সাবমিট যারা করবেন তাদেরটা কনসিডার করব। ওকে স্যার। তো উইক 3তে হচ্ছে আমরা যাই। উইক 3তে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে। তো ইনফরমেশন গ্যাদারিংয়ের মধ্যে কি কি পড়ে? Identify information sources, evolve a method of obtaining information from the identified sources. তো আমরা ইনফরমেশন অনেক এইসব স্ট্র্যাটেজি ব্যবহার করে কালেক্ট করি। কোন কোন সোর্স থেকে সেটা কালেক্ট করি? ইউজার্স অফ আ সিস্টেম, অর্থাৎ সিস্টেমে যারা ব্যবহার করবে তাদেরকে প্রশ্ন করতে পারি। ফর্মস অ্যান্ড ডকুমেন্টস ইউজড ইন দ্য অর্গানাইজেশন, প্রসিডিউর ম্যানুয়ালস, রুল বুকস, রিপোর্টস ইউজড বাই অর্গানাইজেশন। সো আমার এই সোর্স আছে, তো এগুলো থেকে আমি ইনফরমেশনগুলি গ্যাদার করি। তো তার মধ্যে যেটা হতে পারে, ইন্টারভিউ হতে পারে, আমি ইন্টারভিউ নিতে পারি, অর্গানাইজেশন চার্ট হতে পারে, এবং আমার সিস্টেম যারা কন্ট্রোল করে, ঠিক আছে, ক্লার্ক, লাইন ম্যানেজার, তাদের থেকে আমি ইনফরমেশন নিতে পারি, এবং তাদেরটা অবশ্যই আমার ইম্পর্টেন্স দিতে হবে। তারা কতটুকু জানে, তারা কতটুকু কমপ্লেক্স হইলে সেটা অপারেট করতে পারবে। বেশি কমপ্লেক্স সিস্টেম বানাইলে হয়তো বা তারা পারবে না, বা তারা হচ্ছে যদি ওয়েল ট্রেন্ড হয় সেক্ষেত্রে হয়তো আমি একটু কমপ্লেক্সিটি বাড়াইতেও পারবো। Gather information from middle level persons who have lot of experience. Gather both qualitative and quantitative information and observe how the organization works. তো ইনফরমেশন গ্যাদারিং টুলস মানে আমি কীভাবে, টোটাল 3টা টুলস আছে আমার ইনফরমেশন গ্যাদারিংয়ের, এবং এই 3টা আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই স্লাইডটার ক্ষেত্রে। প্রথমত আমি হচ্ছে বিভিন্ন লিটারেচার, প্রসিডিউর, ফর্ম এগুলা রিভিউ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে আগে কিভাবে ইনফরমেশন, একটা সিস্টেম তৈরি হয়েছে, ঠিক আছে, মানে আগে কোনো না কোনো ব্যক্তি হচ্ছে আমার সিমিলার টাইপের কিছু একটা কাজ করছে, সেই লিটারেচার, সেই হয়তো রিসার্চ পেপার হতে পারে, তার গিটহাবের কোড বেস হতে পারে, সেগুলো আমি দেখে রিভিউ করে তার বেসিসে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি। অন সাইট অবজারভেশন, এখন আমি হচ্ছে যে অর্গানাইজেশনের জন্য কোনো একটা সফটওয়্যার তৈরি করব, সেই অর্গানাইজেশনটাকে আমি সামনাসামনি গিয়ে দেখতে পারি যে তার কী অবস্থা, বর্তমানে কীভাবে কী হয়, যারা ব্যবহার করবে তাদের কোয়ালিফিকেশন কেমন, বা তারা কী চায়। এবং থার্ডলি আমি হচ্ছে ইন্টারভিউ সেট করতে পারি, যে মানুষকে ইন্টারভিউ দিব, অথবা কোয়েশ্চেনার দিতে পারি, অর্থাৎ কোনো একটা ফর্ম ফিল আপ করতে দিতে পারি, সে ফিল আপ করবে, তার বেসিসে আমি ইনফরমেশনটাকে গ্যাদার করব। তো রিভিউ অফ লিটারেচার, প্রসিডিউরস অ্যান্ড ফর্মস, সেখানে আমার কী কী প্রশ্ন মাথায় রাখতে হবে? হু ইউজেস দ্য ফর্মস, হাউ ইম্পর্ট্যান্ট আর দে টু দ্য ইউজার, ডু দ্য ফর্মস ইনক্লুড অল দ্য নেসেসারি ইনফরমেশন, what items should be added or deleted, how many departments receive the existing forms, why. তো আমার হচ্ছে এক্সিস্টিং যত ডকুমেন্ট আছে সেগুলো আমি দেখব, এবং দেখে এই প্রশ্নগুলোর আনসার খুঁজব। স্যার একটু আবার বলবেন স্যার, নেটওয়ার্কের কারণে আমি লাস্টে মানে কি আনসার দেবো? এইখানে যে আমি লিটারেচার রিভিউ যখন করব তখন হচ্ছে আমি এই প্রশ্নগুলোর আনসার খুঁজব। ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্ট আছে, যেমন ধরা যাক
যেমন ধরা যাক ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি একটা ওই যে রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, যদিও অলরেডি আছে, ধরলাম হচ্ছে এখনও নাই, আমি বানাবো। বা হচ্ছে আগের কথা চিন্তা করি, আগে যখন ছিল না তখন যে ব্যক্তি বানাইছেন তিনি কী কী চিন্তা করে বানাইছেন, তিনি দেখছেন গ্রেড শিটগুলো কীরকমভাবে তৈরি হয়, সেগুলো কে তৈরি করে, ফ্যাকাল্টি মেম্বাররা তৈরি করে, সেটা কিভাবে কে কে ব্যবহার করে। একটা মিনিট। তো সেই ডকুমেন্টগুলো কারা কারা ব্যবহার করে, অথবা সেই রেজাল্ট শিটগুলো কীভাবে তৈরি হয়, কারা কারা সেটা ব্যবহার করে, স্টুডেন্টের কাছে কী ফরম্যাটে যায়। কারণ আমরা হচ্ছে যেভাবে গ্রেড শিটটা জমা দিই আপনাদের কাছে তো সেম ফরম্যাটে যায় না, আপনাদের কাছে তার শুধু আপনাদের রেজাল্টটা যায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আনসার খুঁজতে হবে যখন আমরা ইনফরমেশন গ্যাদার করব সিস্টেম অ্যানালিস্ট হিসেবে। অনসাইট অবজারভেশন, তো দেখা গেল আমি অনেক ডকুমেন্টস দেখলাম, তবে হচ্ছে এখানের অ্যাকচুয়াল কালচারটা কীরকম সেই জিনিসটা বুঝতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আমার অনসাইট অবজারভেশন প্রয়োজন। আমার হচ্ছে ধরেন ড্যাফোডিল ইউনিভার্সিটির যে রেজাল্ট সিস্টেমটা যিনি তৈরি করে করছেন তিনি যেটা করছেন, ইউনিভার্সিটিতে আসছেন, এসে ফ্যাকাল্টিদের সাথে দেখা করছেন, সেখানে অন্য ক্লার্ক যারা আছেন বা অথরিটি যারা আছেন, রেজাল্ট যারা ম্যানেজ করেন তাদের সাথে কথা বলছেন, দেখছেন কীভাবে সিস্টেমটা হয়। তো সেটার কীরকম টাইম লাইন থাকে, কবের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে হয়, কী পরিমাণ ডেটা হইতে পারে, কী পরিমাণ স্টুডেন্ট হইতে পারে, কী পরিমাণ কোর্স হইতে পারে, কয়টা কোর্স হইতে পারে, ঠিক আছে, কয় দিনের মধ্যে এই রেজাল্টটা সাবমিট করতে হয়। আচ্ছা, তো অনসাইট অবজারভেশনে কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে যে অনসাইট অবজারভেশনে ধরেন যে আমি ফ্যাকাল্টি মেম্বার, আমার রেজাল্ট নিয়ে কোনো সিস্টেম অ্যানালিস্ট, আমি হচ্ছে যে গ্রেড শিটগুলো পাবলিশ করছি সেগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস শুরু করলো। তো তখন আমি ভাবতে পারি যে আমার গ্রেড শিট নিয়ে মানে এত অ্যানালাইসিস কেন হচ্ছে। হয়তো বা সেটা হয়তো ভালো উদ্দেশ্যেই হচ্ছে, কোনো খারাপ উদ্দেশ্য নাই, হয়তো আমার কোনো সমস্যাও হবে না, তবে তাও আমি ভাবতে পারি যে আচ্ছা আমার কাজ নিয়ে এত অ্যানালাইসিস হচ্ছে কেন। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল সিনারিওটা হয়তো পাওয়া যাবে না, কারণ দেখা যাবে সে মানুষ তো যার যার কাজে ব্যস্ত। এবং দেখা যাবে যে আমি যে এই বাড়তি সময়টা আমাকে দিতে হবে, হ্যাঁ একদম সিস্টেম অ্যানালিসিস এসে কথা বলতে চাবে আমার সাথে, সেই বাড়তি সময়টা যে দিতে হবে সেই বাড়তি সময়টা আমি দিতে চাবো না। তো সেই ক্ষেত্রে হতে পারে কি ইন্টারভিউ। তো ইন্টারভিউ হইলে দেখা যাবে আমাকে একটা ফিক্সড টাইম বলে দিবে যে এই টাইমে একটা ইন্টারভিউ হবে। সেই অনুযায়ী আমি ইন্টারভিউটা অ্যাটেন্ড করব। তো সেইখানে আমার সিস্টেম অ্যানালিস্ট আমাকে ইন্টারভিউ করে আমি কিভাবে কোন জিনিসটা বলি তার বেসিসে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে একটা লং প্রিপারেশন টাইম লাগে সিস্টেম অ্যানালিস্টের, অর্থাৎ আমার সাথে একটা শিডিউল সেট করতে হবে যে এই টাইমে ইন্টারভিউটা হবে, তারপরে হচ্ছে কি কি প্রশ্ন করবে এবং তার আনসার কি কি হইতে পারে, তার বেসিসে কি কোন আনসার হইলে আসলে কোন ইনফরমেশনটা পাওয়া গেল, এটার একটা ড্রব্যাক আছে। এবং মানুষের একটা লিস্ট করতে হবে যে কার কার ইন্টারভিউ নিবে, কোন অর্ডারে নিবে, কারটা আগে কারটা পরে।
তারপরে হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পরে কিছু ডাউট থাকতে পারে যে আসলে সে কি এইটাই বুঝেছে কিনা কথায়, সেগুলো আবার ক্ল্যারিফাই করতে একই মানুষকে দেখা যেতে পারে একাধিকবার ইন্টারভিউ করা লাগতে পারে। সো ইন্টারভিউটা কীভাবে করবে? অ্যাপয়েন্টমেন্ট সেট করবে, টাইম সেট করবে যে এই টাইমে ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ডের নিয়ে পড়াশোনা করবে, স্টেট পারপাস অফ ইন্টারভিউ, কী কারণে ইন্টারভিউটা হচ্ছে সেটা জানাইতে হবে, এবং যথাসময়ে ইন্টারভিউ স্টার্ট করে অ্যাটেনশন দিতে হবে ইউজার কী বলতেছে তার প্রতি। অনেক মনোটোনাস প্রসেস এবং অনেক সময় সাপেক্ষ। সো এখান থেকে আমরা বোথ কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ ইনফরমেশন পাই। কোয়ান্টিটেটিভ হচ্ছে যেগুলো নাম্বারসে যে মেজারেবল, কোয়ালিটেটিভ হচ্ছে নাম্বারসে মেজারেবল না। তো আমাদের হচ্ছে কোনটা এসেনশিয়াল না সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং সেই সাথে হচ্ছে আচ্ছা, এবং আমরা হচ্ছে যেটা বুঝতে পারছি সেটা ইন্টারভিউতে কনফার্ম করতে হবে যে আচ্ছা তুমি যে এই কথাটা বললা তাহলে এই কথাটা দিয়ে কি এটাই বুঝিয়েছো কিনা। এবং ফাইনালি হচ্ছে আমাকে সামারাইজ করতে হবে, কারণ ইন্টারভিউ অনেক লম্বা হয়, যেহেতু মানুষ বারবারই বলে, অনেক ইনফরমেশন বলে ফেলবে, তো তার মধ্যে আমাকে সামারাইজ করে নিয়ে আসতে হবে ছোটো করে। তো এর থেকে একটা ভালো জিনিস হতে পারে, সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারে হচ্ছে আমি একটা যে গুগল ফর্ম দেওয়ার মতো একটা ফর্ম দিয়ে দিই। এই ফর্মটা ইউজাররা ফিল আপ করে, এবং ফিল আপ করলে তখন হচ্ছে আমি ফাইনালি হচ্ছে একটা ইনফরমেশন পেয়ে যাই। তো এখানে যখন হচ্ছে আমার অনেকজনকে ইন্টারভিউ করতে হবে, মানে অনেকজন থেকে ডেটাটা নিতে হবে, 100 জন থেকে হয়তো ডেটা নিতে হবে, তখন আমার 100 জনকে যদি আমি সময় দিতে যাই, 100 জনকে 10 মিনিট করেও দিতে সম্ভব না, তাই না? 5 মিনিট করে দিতে গেলেও লম্বা সময়, 100 জনকে 5 মিনিট দিতে গেলে 500 মিনিট, অনেক ঘন্টা, সারাদিন চলে যাচ্ছে। সো আমি তখন কোয়েশ্চেনিয়ার দিতে পারি। কোয়েশ্চেনিয়ার হচ্ছে আমি ফর্ম দিয়ে দিব, সে ফিল আপ করে আমাকে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমার এত লম্বা সময়টা চলে যাচ্ছে, এবং জিনিসটা অটোমেট করে ফেলা যায়। এবং তারপরে যদি হচ্ছে তার কোয়েশ্চেনের থেকে আমার কোনো কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে সেটার বেসিসে আমি তাকে ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি যে তুমি হচ্ছে এটা কোয়েশ্চেনারে এটা আনসার দিছো, তো এটা দিয়ে আসলে কী বুঝেছো। তো এটার অ্যাডভান্টেজেস আছে, যে এটা হচ্ছে ইকোনমিক্যাল, আমার সময় বাঁচাচ্ছে, আমার হচ্ছে অনেকজন ব্যক্তির আমি ডেটা কালেক্ট করতে পারছি একসাথে। এবং কোয়েশ্চেনারে যে আনসার দিচ্ছে সে দেখা যাচ্ছে যে কোনো ভয়ভীতি ছাড়া আনসারটা দিতে পারতেছে, কারণ ইন্টারভিউতে তার একটা নার্ভাসনেস কাজ করে, কোনটা থেকে কোনটা বলে ফেললে ভুল হয়, সে বেশি অ্যালার্ট থাকে। এবং এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যে আনসার দিবে তার চিন্তা করার জন্য সময় পাচ্ছে সে, কারণ ইন্টারভিউতে তো সময় কম, হয়তো খুব তাড়াতাড়ি তাকে আনসারটা দিতে হচ্ছে, সে একটা জায়গায় অন স্পট বসে চিন্তা করে সাথে সাথে আনসার দিতে হচ্ছে। কিন্তু কোয়েশ্চেনারের আনসার দেওয়ার সময় সে একটু সময় নিয়ে চিন্তা করতে পারতেছে, তার উপরে প্রেশার নাই এক্ষুনি আনসার দাও। সে প্রশ্ন দেখে চিন্তা করলো, 5-10 মিনিট 1 ঘন্টা চিন্তা করলো, করে তারপরে একটা আনসার দিতে পারে। সো ইন্টারভিউ আর কোয়েশ্চেনার 2 টাইপের হইতে পারে, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড, একটা হচ্ছে স্ট্রাকচার্ড। আনস্ট্রাকচার্ডে হচ্ছে আমি একদম কোন কোয়েশ্চেনে কী আনসার হবে সেটা বলে দেই না। আমি একটা কোয়েশ্চেন করি, তারপরে হচ্ছে একটা বড় হয়তো টেক্সট থাকে, একটা টেক্সটের মধ্যে হয়তো একটা সে লিখে তার নিজের কথায় সে বুঝে বলে, একটা টেক্সট বক্স দেওয়া থাকে, সেখানে সে বুঝে নিজের মতো লিখে দেয়। আর স্ট্রাকচারটা হচ্ছে আমি বলে দিই, হয়তো এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস দিয়ে দিই যে এই কোয়েশ্চেনটার কী আনসার, এরকম অপশন। সো সেই অপশনগুলোর মধ্যে সে দাগায় যে আচ্ছা এইটা হচ্ছে তার অপিনিয়ন।
তো এই স্ট্রাকচারটার মধ্যে হচ্ছে কিছু দুই টাইপের হয় আবার স্ট্রাকচারটার মধ্যে একটা হচ্ছে ওপেন এন্ডেড। তো সেই ওপেন এন্ডেডের মধ্যে কোনো রেসপন্সের ডিরেকশন থাকে না বা স্পেসিফিক রেসপন্স থাকে না, তবে কোয়েশ্চেনটা আরও স্ট্রাকচার থাকে, অর্থাৎ সে যে আনসারটা দিবে সেই আনসারটা এতটুকুর মধ্যেই হবে, দেখা যাবে একেবারে বেশি সে নিজের মতো যা ইচ্ছা বা কনটেক্সটের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবে না ওপেন এন্ডেডে স্ট্রাকচার। কিন্তু ক্লোজড কোয়েশ্চেন্সের ক্ষেত্রে টোটাল 5টা ভ্যারাইটি হতে পারে। একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সে ফিল আপ করে দিবে অপিনিয়ন বোঝানোর জন্য। ডাইকটমাস অর্থাৎ ইয়েস নো আনসার দিবে। র্যাঙ্কিং স্কেলস এরকম হতে পারে 5টা অপশন আছে, 5টা থেকে সে র্যাঙ্কিং করে দিবে যেটা সবচেয়ে হাই প্রায়োরিটি, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। মাল্টিপল চয়েস হতে পারে এমসিকিউ। রেটিং স্কেল হতে পারে যে কোনটাকে সে বেশি রেটিং দিবে। তো আরও অন্যান্য অনেক সিস্টেম হতে পারে ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে। তবে এইখানে আমার হচ্ছে এটা কথা যে এটা কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষার প্রশ্ন কেমন আসবে। পরীক্ষার প্রশ্ন আসবে হচ্ছে এরকম: আইডেন্টিফাই ডিফারেন্ট সোর্সেস অফ ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং টেকনিক্স টু কালেক্ট ডেটা ফ্রম ইচ সোর্স ফর দ্য ডিআইএমএস সিস্টেম। তো এরকম একটা সিনারিও দেওয়া থাকবে আপনাদের পরীক্ষায়। সো পরীক্ষার ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন আসবে যে এরকম কি কি ইনফরমেশন গ্যাদারিং টেকনিক্স ইউজ করে হচ্ছে এটা সলভ করব। সো সিনারিও বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের সিলেবাস হচ্ছে আজকে এখানেই শেষ, আমরা হচ্ছে আর আগাবো না। তবে হচ্ছে কোয়েশ্চেন আচ্ছা প্যাটার্ন নিয়ে স্যার, আমাদের কোন স্লাইড থেকে মানে কোন উইক থেকে কত মার্কস করে থাকতে পারে এটা একটু বলে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে একটা আছে বিএলসিতে, তবে এটা একদম ফুলি ফলো করব বিষয়টা তা না, আমি হচ্ছে একটু স্পেসিফাই করে দিই। হ্যাঁ, এই যে এখানে উইক 7-এ যাবেন, গেলে দেখবেন মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্ন বলা আছে। তবে এইখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা কোয়েশ্চেনেই 5 মার্ক থাকবে, কিন্তু আমার কোয়েশ্চেনে প্রত্যেকটায় 5 মার্ক থাকবে না, এখানে একটু ভ্যারি করবে, ঠিক আছে? যেমন একটা ডিএফডি আসবে সিনারিও দিয়ে, ডিসিশন ট্রি, এই যে এই তিনটা মিলায়ে আমার এক্সামে থাকবে হচ্ছে আচ্ছা, এই তিনটা মিলায়ে আমার এক্সামে এখানে ডিসকাশন নেই। সো এই তিনটা মিলায় ধরেন যে আমার এইখানে যেহেতু 5 মার্ক করে যদি থাকে তাহলে হচ্ছে 15 মার্কস, তো আমার হচ্ছে 18 মার্কসের মতো হয়তো এই তিনটা মিলায় থাকবে, ঠিক আছে? 18 এরকম মার্কস থাকবে এই তিনটা মিলায়। স্যার, আমরা যে আজকে ডেফিসিয়েশনস গুলা লিখলাম মানে মেইন গোল সাব গোলস ওইগুলা, তো ওইগুলা কি স্যার আরো ডিটেলস লিখতে হবে নাকি জাস্ট মানে মেইন যে পয়েন্ট গুলা দিয়ে জাস্ট এক লাইনে আমরা বুঝিয়ে দিলে হয়ে যাবে? অ্যাটলিস্ট একটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স তো লিখতে হবে, আচ্ছা স্যার, ঠিক আছে? ঠিক আছে। মানে এই যে দুই তিন ওয়ার্ডে লিখলেন ওটা ওভাবে হবে না, পুরা যাতে ডেফিসিয়েন্সিটা ক্লিয়ার হয় যে ডেফিসিয়েন্সি এক্স্যাক্টলি এটাই, গোল মানে এক্স্যাক্টলি আমার এটাই। সামারি লিখলে হবে না, আমাকে পয়েন্ট দিয়ে দিয়ে তারপরে ওইটার মানে ডিসকাশনটা দিয়ে হ্যাঁ, দিতে হবে। পয়েন্ট দিয়ে ফুল সেন্টেন্স, মিনিমাম একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে লিখতে হবে যে আসলে ডেফিসিয়েন্সিটা কী, গোলটা কী, এবং গোলের অবশ্যই সাব গোলগুলো অবশ্যই মেজারেবল হতে হবে, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। যেমন হচ্ছে যে 5 দিন কত পার্সেন্ট বাড়বে, কি এক্স্যাক্ট মানে মেজারেবল হতে হবে, বুঝতে পারছেন? মেজার করা যেতে হবে। ডিএফডি থেকে আমি ডিসিশন ট্রি আর সাব গোল এগুলো মিলাই হচ্ছে আমি 25 মার্কসের মধ্যে 18 মার্কস, 18 থেকে 20 মার্কস হচ্ছে এই তিনটা থেকেই থাকবে, এবং 1-2 মিলায়ে 5 থেকে 6 মার্কস থাকবে।
স্যার থিওরি একটু কম দিলেই ভালো হবে স্যার, 5ই দিন। চেষ্টা করব, বাট এগুলা কিন্তু কঠিন আছে, সো এগুলা ভালো মতো প্র্যাকটিস করে আসবেন। আমি হচ্ছে একটা সাজেশন দিব, আপনারা হচ্ছে এই যে যা আছে, হ্যাঁ, এই কন্টেন্টগুলো হচ্ছে চ্যাট জিপিটিতে দিবেন, দিয়ে বলবেন যে আমাকে এটার জন্য কিছু সিনারিও বানায় দাও, যা দিয়ে আমি এই প্রবলেমগুলো সলভ করতে পারি। সো এটা এরকম দিলে দেখবেন চ্যাট জিপিটি এরকম 10-20টা সিনারিও বানায় দিছে, এগুলো প্র্যাকটিস করলে আপনাদের মানে একটা ভালো প্র্যাকটিস হবে, ঠিক আছে? সো চ্যাট জিপিটি থেকে শুধু সলিউশন তৈরি না করে এরকম কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে আপনারা জিনিসগুলো ব্যবহার করতে পারেন। কোয়েশ্চেন তৈরি করে তারপরে প্র্যাকটিস করে সেগুলো থেকে দেখতে পারেন যে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে এগুলো আপনারা ভালো মতো পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স। আর কারো কোনো কোয়েশ্চেন? আমাদের পরীক্ষার ডেট ঠিক ঠিক হয়েছে। পরীক্ষার ডেট হচ্ছে আমরা 1 তারিখেই নিয়ে নিচ্ছি, মার্চের 1 তারিখ সকালে 10টায়। এটা যদি কারো সমস্যা থাকে অবশ্যই, এই যে মার্চের 1 তারিখ সকালে 10টায় হবে। সো অবশ্যই আগামী সপ্তাহে মঙ্গলবারের ভিতরে আমাকে ফর্মালি ইমেল দিবেন। ইনফর্মাল ইমেল, এই যে বাংলিশ লিখা এইসব যদি দেখি তাহলে হচ্ছে তার পরীক্ষা বাদ, কোনো কনসিডারেশন হবে না। একদম ফর্মালি ইমেল দিবেন স্যার যে আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি কি বললেন যে শর্ট সিলেবাস ওটা কি আপনি দিয়ে দিবেন আমাদের টেলিগ্রামে? শর্ট সিলেবাস বলতে কোনো শর্ট সিলেবাস নাই তো। আমি যে কোয়েশ্চেন শর্ট প্যাটার্ন, সিলেবাস মানে তো বলেই দিছি। শর্ট সিলেবাস বলতে কি বুঝাচ্ছেন? স্যার সাজেশনের কথা বলছিলাম। সাজেশন কি? এই সাজেশন। যে সাজেশন আছে, একটা ডিএফডি আসবে, একটা ডিএফডি আঁকতে হবে, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, এই 3টা মিলায় হচ্ছে একটা সিনারিওতে করতে হবে। আবার আর হচ্ছে ওই একই সিনারিও থাকবে, হয়তো একই সিনারিও বা সিনারিও ডিফারেন্ট হইলে হইতে পারে। সেই ক্ষেত্রে এই যে ডেফিসিয়েন্সি, গোল, সাব গোল থাকবে। এখানে তো আর মানে টপিক মানে থিওরি টপিক নাই যে আমি আপনাকে সাজেশন দিব। সিনারিও কি বলে দিব নাকি আমি আপনাকে? সিনারিও তো আপনার প্র্যাকটিস করে আসতে হবে। সো এই সিনারিও বেসিসে এইগুলো প্র্যাকটিস করে আসতে হবে মাস্ট। এগুলো থেকে 18 থেকে 20 মার্কস থাকবে। আর বাকি এইখানে যা আছে, বাকি এখানে যে টপিক আছে সে টপিক খুবই ছোট। আপনি যদি যান দেখবেন যে এই টপিক খুবই ছোট, ঠিক আছে? যেমন এই যে লাইফ সাইকেলগুলা, এই লাইফ সাইকেলটা খুবই ইম্পর্ট্যান্ট উইক 2-তে। সো লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা খুবই ভালোভাবে পড়ে আসবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ডিজাইন লাইফ সাইকেলের থিওরিটা ভালোভাবে পড়ে আসবেন। এইখানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং টেকনিক, এটা হচ্ছে ছোট একটা কোয়েশ্চেন দিব 2-3 মার্কসের, যে এই সিনারিওতে কি ইনফরমেশন গ্যাদারিং টেকনিক ব্যবহার করলে ভালো। এটা কি ফর্ম দিবেন, কোয়েশ্চেনেয়ার দিবেন, মানে ইন্টারভিউ নেবেন, নাকি হচ্ছে এই যে এক্সিস্টিং ডকুমেন্টস দেখবেন, ঠিক আছে? কোনটা অ্যাপ্লিকেবল বেশি সেটা নিয়ে একটু এক্সপ্লেনেশন দেবেন কেন ভালো। তারপরে আরেকটা আর বাকি থাকে ডেটা ইনফরমেশন থেকে। আচ্ছা, ডেটা ইনফরমেশন থেকে একটু সাজেশন দিয়ে দিই। এই টাইপস অফ ইনফরমেশনটা ইম্পর্ট্যান্ট, কী কী ইনফরমেশনের টাইপস হয়। কী কী ইনফরমেশনের টাইপ হয়, আর হচ্ছে আরেকটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে
টাইপস অফ সিস্টেম, কী কী সিস্টেমের টাইপ হয়, ঠিক আছে, টাইপস অফ সিস্টেম এটা ইম্পর্ট্যান্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিস্টেম, সো এই তিনটা টপিক ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিস্টেম, টাইপস অফ সিস্টেম আর টাইপস অফ ইনফরমেশন, ঠিক আছে। লেকচার 1-এ এই তিনটা ইম্পর্টেন্ট। লেকচার 2-তে আর কোনো সাজেশন দিচ্ছি না। লেকচার 2-তে শুধু ইম্পর্টেন্ট হচ্ছে, লেকচার 2-তে অবশ্য আরও কিছু আছে। লেকচার 2-তে হচ্ছে এই যে লাইফ সাইকেলের 9টা স্টেপস আছে, সেই 9টা স্টেপস খুবই ভালোভাবে জানা থাকা লাগবে। 9টা স্টেপসে কোন স্টেপে কী কাজ হয়, এই 9টা স্টেপস ভালোভাবে পড়ে আসবেন। এই বাকি এই যে ডিএফডি এগুলোতে কিছু বলার নেই, ডিএফডি তো আকাশে প্র্যাকটিস করে আসবেন। যে ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, এইগুলো সবই আসবে, ঠিক আছে। এগুলো কোনো কিছু এখানে বাদ দেওয়ার মতো কিছু না, এগুলো সবই আসবে। সিনারিও দেওয়া থাকবে, জাস্ট এইগুলো সলভ করতে হবে সিনারিও বেসিসে, ঠিক আছে। এই আর কি। তো এখন হচ্ছে আর কেউ দিয়েছেন ডিসকাশন? আচ্ছা, সো ডিসকাশনের বেসিসে দিয়ে দিচ্ছি। রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।